তোমরা জাস্ট চেক করে নিও। আমি মানে কালকে রাতেও তোমাদের একটা আপলোড করে দিয়েছি কোয়েশ্চেন ব্যাংক। আই হোপ তোমরা সবকিছুই পেয়ে গেছো। ল্যাব অ্যান্ড তোমাদের যে থিওরি পেপারটা আছে সেটার কোয়েশ্চেন ব্যাংক উইথ অ্যান্সার্স, আই থিঙ্ক তোমরা সেগুলোকে একটু ভালো করে ফলো করো। মোস্ট প্রবাবলি অনেক কোয়েশ্চেন থেকে হয়তো কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা। এনি কমপ্লিকেশনস, এই যে হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংক দুটো প্রোভাইড করা হয়েছে, কিছু বুঝতে পারোনি এমন কোনো জায়গা যারা একটু স্যার চেক আমার না করেছো এখনো কাইন্ডলি যদি স্যার একটু বলতে। এখনো না আমি দেখিনি স্যার, দেখা হয়নি অ্যাকচুয়ালি, আজকে দেখে আপনাকে জানাবো। সবাই একটু মানে এখন থেকেই দেখা শুরু করে দাও, কারণ আজকে 19 তারিখ, তোমাদের নেক্সট মান্থের 3 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে। সো ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ টাইম। তোমাদের আরো অনেকগুলো পেপার আছে, 3টে পেপার আছে আরো। তো তোমরা এখন থেকেই কোয়েশ্চেন ব্যাংক গুলো ফলো করো, আই থিঙ্ক দ্যাট উইল বি ওকে। ওকে স্যার, ওকে আমাদের স্যার। কালকের যে কন্টিনিউশনটা ছিল সেটাই কন্টিনিউ করছি আজকে। হ্যাঁ, কালকে যেটা পড়াচ্ছিলাম সেটাই কন্টিনিউ করছি। সবাই একটু বুকটা ওপেন করে ফেলো। আচ্ছা, তোমরা ওই মেমো গুলো প্র্যাকটিস করেছিলে যারা যারা আগের দিন দেখেছিলে? যে 3টে আর কি আমি এক্সারসাইজ করতে দিয়েছিলাম। স্যার আমি ওর মধ্যে একটা মেমো লিখেছি, আমি বাকি দুটো লিখিনি, আমি পুরো সবগুলো লিখে আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সবাই বাকি সবাইও কিন্তু সেই সবগুলো লেখো, কারণ একটা জিনিস জানো তো কি, ধরো আমি একটা ধরো সাজেশন তোমাদের প্রোভাইড করছি, মানে সাজেশন মানে কি কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক ইজ অলসো ওয়ান কাইন্ড অফ সাজেশনস, ঠিক আছে? এইবার এই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে সবগুলো আমি লিখে দিয়েছি, মানে ম্যাক্সিমামটাই লিখে দিয়েছি, জাস্ট 3টে আমি লিখিনি, বিকজ আই ওয়ান্টেড টু সি মানে তোমরা কিভাবে ওটাকে অ্যান্সার করো, ঠিক আছে? আমি এটাই দেখতে চেয়েছিলাম। তো সো দ্যাট সবাই একটু কিন্তু চেষ্টা করবে যাতে ধরো নিজের মতো করে লেখার, যাতে ধরো পরীক্ষার সময় যদি বাই চান্স চলে আসে তাহলে কিন্তু তোমরা ইজিলি সেটাকে লিখতে পারবে, ঠিক আছে? ওই জন্য একটু প্র্যাকটিস করে নিও সবাই। তো যাই হোক, কালকে যে জায়গাটা আমি মানে পড়াচ্ছিলাম, পেজ নাম্বার 50 আই থিঙ্ক, তাই তো? ইয়েস। হ্যাঁ, ওই টকিং অ্যাবাউট ইয়োর সেলফ এই জায়গাটাই তো পড়াচ্ছিলাম। ইয়েস স্যার, এখানেই পড়াচ্ছিলেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি এই জায়গাটাই কন্টিনিউ করছি। সবাই একটু মাঝে মাঝে রেসপন্স করো, সো দ্যাট আমি বুঝতে পারি যে তোমরা মানে স্মুথলি শুনতে পাচ্ছ। তো যেটা হচ্ছে যে এইখানে যে জিনিসটা ভালো করে মেনশন করেছে, 4টে ফটো এখানে দেওয়া আছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ পিপল যারা এখানে তাদের অ্যান্সার গুলো প্রোভাইড করছে। যখন নামের জায়গা আসছে বলছে কি আই অ্যাম হরিশ শেট্টি, কেউ বলছে মাই নেম ইজ অনু, কেউ বলছে আই অ্যাম লিউসি পিপিটর, কেউ বলছে মাই নেম ইজ আলী। ঠিক আছে, এবার তুমি এই রকম ভাবে ধরো আই অ্যাম দিয়েও করতে পারো, মাই নেম ইজ দিয়েও করতে পারো। এটা ডিপেন্ড করে মানে অ্যাকর্ডিং টু ইউর উইশ, তুমি কি চাইছো, কি উইশ করছো বা কিভাবে বলতে চাইছো, সেটা এখানে ম্যাটার করে। মানে whenever you are talking about yourself in front of some people, দেন তোমাকে কিন্তু এইভাবেই স্টার্ট করতে হবে যে আই অ্যাম, সাপোজ তোমার নাম, বা মাই নেম ইজ এইটা, দেখ এইভাবে তুমি স্টার্ট করছো। তারপরে বলছে কি যে দেখো, তারপরে বাদিকের ইয়েটা দেখো, রো গুলো দেখো, রো কলাম গুলো ভালো করে ফলো করে দেখলেই বুঝতে পারবে যে হোয়াট দে ডু মানে তারা কি করে। মানে এবার বলছে কি কে কি করে না করে, ঠিক আছে? প্রথম জন বলছে কি আই এম ইন হাই স্কুল, নেক্সট জন বলছে কি আই এম এ স্টুডেন্ট, আরেকজন বলছে কি আই প্লে ক্রিকেট, ঠিক আছে? আরেকজন বলছে কি আই প্র্যাকটিস ক্যারাটে। তার মানে কি যে দ্য ওয়ার্ক ইউ আর ইনভলভড ইন ইউ হ্যাভ টু মেনশন দ্যাট। বুঝতে পারলে? ইয়েস। মানে কোন কাজের মধ্যে তুমি নিজেকে ইনভলভ রাখো। হ্যাঁ ওকে, হ্যাঁ, ভেরি গুড। যে কাজের মধ্যে তুমি নিজেকে ইনভলভ রাখছো সেটা সেখানে মেনশন করতে হচ্ছে। সাপোজ ধরো আমাকে যদি কেউ বলে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, দেন আমি কি বলবো? ফার্স্ট অফ অল আমি আমার নিজের নামটা বলবো, দেন আমি আমার প্রফেশনটা বলবো, কারণ কি আমি এইটাই করি, এটাই আমার প্রফেশন। এইবার প্রত্যেকটা মানুষের একটা একটা প্রফেশন থাকে, হয়তো
কোন কোন প্রফেশন যেগুলো থাকে সেগুলো মানে কোনো ডেজিগনেটেড না বা ডিগনিফাইড কোনো পোস্ট না, বাট সেটাও কিন্তু তার একটা প্রফেশন। এই যেমন তোমরা স্টুডেন্ট, দ্যাট ইজ অলসো এ প্রফেশন বিকজ ইউ আর ডুইং সাম ওয়ার্ক ইন এ রেগুলার ওয়ে, মানে তুমি কিন্তু রেগুলার ওয়েতে কিছু কাজ করে যাচ্ছ মানে অ্যাজ এ স্টুডেন্ট। এইবার ধরো যে ক্রিকেট খেলে সে কিন্তু রেগুলার ওয়েতে প্র্যাকটিস করে যাচ্ছে, তার মানে কি দ্যাট ইজ হিজ অর হার জব, মানে তার কাজই হচ্ছে ক্রিকেট খেলা। সো দ্যাটস ওয়াই এখানে কি বলছে যে হোয়াট দে ডু মিন্স এখানে তুমি কি করছো না করছো ইউ হ্যাভ টু মেনশন দ্যাট। ক্লিয়ার? তারপরে যে জায়গাটা আসছে হোম টাউন, মানে কোথায় থাকো। কোথায় থাকো কি বলছে, আই স্টে ইন আগ্রা, কেউ বলছে আই লিভ ইন মুম্বাই, কেউ বলছে আই এম স্যার ফ্রম তার আগে গোয়া, স্যার এজটা থাকছে বলছে স্যার। আই এম ফ্রম পাটনা। হ্যাঁ সরি, হ্যাঁ বলছি কিছু স্যার বলছিলে, আপনি বুঝতে হোয়াট পারলাম না। দে ডু, তার আপনি ওই ওই সেকশনটা হলো হোয়াট দে ডু, তারপরে হচ্ছে স্যার এজ সেকশনটা আছে, আপনি ডিরেক্ট হোম টাউন বলে দিয়েছেন। হ্যাঁ এটাই তো বললাম যে আই এম 15 ইয়ার্স ওল্ড, কেউ বলছে আই এম 16 ইয়ার্স ওল্ড, কেউ বলছে আই এম 9, কেউ বলছে আই উইল বি 17 সুন। তার ও মানে আচ্ছা কি আচ্ছা, আপনি এগুলো তো বলেছেন, আমি ডিফারেন্ট টাইপস অতটা অফ শুনিনি কোশ্চেন্স। স্যার। আচ্ছা 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 আচ্ছা। ওকে, তো যাই হোক মানে ওই শের কেউ কার মানে বয়সটা ওখানে মেনশন করে দিচ্ছে। দেন আসছে হোম টাউন, মানে কে কোথায় থাকে না থাকে। দেন তুমি কিন্তু সেখানে তুমি তোমার প্লেসটাও বলে দিচ্ছ, কেউ বলছে আই লিভ ইন বারুইপুর, কেউ বলছে আই লিভ ইন ব্যারাকপুর, কেউ বলছে আই এম ফ্রম কলকাতা, কেউ বলছে আই এম ফ্রম শিলিগুড়ি। মানে এইভাবে কিন্তু তোমাকে তখন অ্যান্সার গুলো দিতে হয় যখন সামওয়ান ইজ আস্কিং অ্যাবাউট ইউর হোম টাউন বা ওয়্যার আর ইউ ফ্রম, দেন ইউ হ্যাভ টু অ্যান্সার ইট লাইক দিস, যে তুমি যেখানে থাকো সেখানে তোমাকে মেনশন করতে হচ্ছে। এইবার আসছে কি তোমার লাইকস, মানে কোন কোন জিনিসগুলো পছন্দ করো। ধরো কেউ মানে পছন্দ করে আই লাইক প্লেইং চেস, কেউ দাবা খেলতে পছন্দ করে সে সেটা বলছে। কেউ বলছে আই আই লাইক সুইমিং, কেউ সুইমিং করতে পছন্দ করে বলছে আই লাইক কার্পেন্ট্রি, কেউ বলছে আই লাভ মিউজিক বা আই লাইক মিউজিক। তো এইভাবে কিন্তু তোমাকে সেখানে অ্যান্সার দিতে হচ্ছে। দেন কি বলছে ডিসলাইকস, মানে কোনগুলো তুমি অপছন্দ করো। আই ডিসলাইক সামার্স, কেউ বলছে কেউ গরম মানে এই, গ্রীষ্মকাল কারো কারো পছন্দ না, বলছে আই ডু নট লাইক ডলস। আই ডিসলাইক লাউড নয়েজ, কেউ বলছে আই ডু নট লাইক প্লেইং ফুটবল। তো এই যে লাইকস ডিসলাইকস গুলো আছে, এইগুলো কিন্তু তোমাকে মাঝে মাঝে মেনশন করতে হতে পারে ওয়েন এভার সামওয়ান উইল আস্ক ইউ অ্যাবাউট দ্যাট। যখন কেউ তোমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ লাইক এন্ড হোয়াট ইউ ডোন্ট লাইক। এবার এই রকম টাইমে কিন্তু তোমাকে তোমার যে মানে লাইকনেসেস গুলো আছে বা ডিসলাইকস যেগুলো তুমি তোমার রয়েছে তোমার দিক থেকে, সেগুলো কিন্তু তোমাকে ওখানে মেনশন করতে হবে। দেন স্ট্রেংথস এন্ড উইকনেসেস, দেখো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু মানে আমাদের মধ্যে কেউই কিন্তু পুরোপুরি পারফেক্ট না, আমরা যাই থাকি না কেন। মানে এটা হয় হিউম্যান বিং, কেউ কখনো পুরোপুরি পারফেক্ট হতে পারে না। ঠিক আছে, এইবার কি হয় দেখবে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে তুমি কিন্তু অবজার্ভ করছো কোনো মানুষকে, তারপরেই কিন্তু তুমি তার সম্পর্কে একটা কথা বলছো যে দিস ম্যান লুকস গুড বাট হি ইজ নট দ্যাট মাচ পারফেক্ট। তুমি পারফেকশনের জায়গা দিয়ে দেখতে গেলে সেটা ডিপেন্ড করে কোথায় তোমার কাজের মধ্যে। ঠিক আছে, এবার কেউ কাউকে দেখতে খুব ভালো দেখতে, ঠিক আছে, কোনো একটা ছেলে বা মেয়ে, সে কিন্তু তার কাজের জায়গায় কিছু করতে পারছে না, তো আলটিমেটলি কিন্তু কিছু দাঁড়াচ্ছে না। ওই জন্য কি স্ট্রেংথটা সবসময় হওয়া উচিত, মানে ইওর অ্যাচিভমেন্টস বা দা ওয়ে ইউ ডু এনি ওয়ার্ক, ঠিক আছে, এইগুলোই হয় প্রত্যেকটা মানুষের স্ট্রেংথ। তো কেউ বলছে কি কার স্ট্রেংথ কোনটা, সামওয়ান ইজ টেলিং কি আই ক্যান রাইট স্টোরিজ ভেরি ওয়েল, আমি খুব ভালো স্টোরি লিখতে পারি। কেউ বলছে আই এম এ গুড পাবলিক স্পিকার, আমি খুব ভালো একজন বক্তা। ঠিক আছে, কেউ বলছে কি আই ক্যান সলভ ক্রসওয়ার্ড পাজলস কুইকলি, এই পেপারে যে ক্রসওয়ার্ড পাজলস গুলো থাকে সুডোকু গুলো থাকে সেগুলো ভালো সলভ করতে পারে। কেউ বলছে কি আই এম এ গুড টিম প্লেয়ার, মানে কি ও টিম মানে হিসেবে খুব ভালো খেলে। তো এইবার এই যে স্ট্রেংথস গুলো তুমি দেখো প্রত্যেকটাই কিন্তু আমাদের এক একটা মানে পজিটিভ, মানে আমাদের পজিটিভিটি, আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হিউম্যান বিং এর এক একটা পজিটিভিটি এখানে মেনশন করছে ফ্রম দ্য স্ট্রেংথস। এবার স্ট্রেংথস গুলো কিন্তু তুমি ডেভেলপ করতে পারো, পারো কি না ইয়েস স্যার, পারি। স্টুডেন্টস? হ্যাঁ কিভাবে পারো, ইউ 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 হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে, দেন ইউ ক্যান স্ট্রেংথেন ইউর স্ট্রেংথ। তুমি তোমার স্ট্রেংথটাকে আরো বেশি স্ট্রেংথ আরো বেশি শক্ত করে ধরে রাখতে পারো। তো এইভাবে কিন্তু তোমার স্ট্রেংথ গুলো তোমাকে আর কি মেনশন করতে হয়। দেন ইউর উইকনেসেস, মানে কি আই লিভ টাস্ক আই গেট, আচ্ছা আই লিভ টাস্ক income, get angry easily, cannot manage my time properly, I am nervous to speak in front of large group। এই জিনিসগুলো কিন্তু তোমাকে আর কি এখানে মেনশন করতে বলা হচ্ছে।
আচ্ছা, তো আমি একটা জিনিস তোমাদের আর কি আজকে বলছি, একদম ইজি একটা জিনিস। ধরো আমাদের এই ক্লাসে এখন যতজন স্টুডেন্টস আছে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার? মোটামুটি প্রায় 60, আচ্ছা 54 স্টুডেন্টস আর দেয়ার, সব মিলিয়ে মোটামুটি 50 জন। তোমরা যদি একটা কাজ করো, একটা এরকম বক্স বানালে, হ্যাঁ পেন অ্যান্ড পেপার একটা বক্স বানালে, বক্স বানিয়ে নিজের নাম লিখলে, হ্যাঁ তোমরা কি করো সেটা লিখলে, তারপরে তোমাদের এজ লিখলে, হোম টাউন লিখলে, লাইকস গুলো লিখলে, ডিসলাইকস গুলো লিখলে, স্ট্রেংথস উইকনেস, এগুলো সবই কিন্তু তোমরা মেনশন করতে পারো। করে তোমরা গ্রুপে পাঠিয়ে দাও, মানে পোস্ট করো যে তোমাদের কি লাইকনেস, কি অ্যাচিভমেন্টস লাইফে আছে না আছে, বা কি মানে স্যার জিনিসগুলো এগুলো তোমরা এক করছো একটা ঠিক করে এই লিখবো? জিনিসটা ফলো করো। হ্যাঁ, না না দেখো একটা করে কি, ধরো সাপোজ তুমি একজন পার্সন, ধরো তুমি ফার্স্টে যে ব্লু কালারের শার্ট পরে যে পার্সনটা আছে তুমি সে, তখন সে যে লেখাগুলো লিখছে, তুমি মানে তুমি তোমার থট বা তোমার থিঙ্কিং প্রসেস ইউজ করে তুমি কোনটা সেটা তুমি মেনশন করো ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে একজন একজন করে, ঠিক আছে? মানে বইয়ের লেখাগুলো না, আমি বলছি তোমাদের না নিজেদের। স্যার, মানে বলছি, হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার। ওখানে বলছে মানে লেট সাপোজ ডিসলাইকটা আমার এখানে এখানে যে ব্লু শার্ট পরা যে আছে সে লিখেছে আই ডিসলাইক সামার্স। তো হুম, মানে কারোর ডিসলাইক তো অনেকগুলোই হতে পারে, তো সে কি অনেকগুলো লিখবে নাকি একটাই লিখবে, মেনশন একটা লিখলেই চলবে? অনেকগুলো অনেকগুলো মেনশন করো, অনেকগুলো মেনশন করো, তোমাদের লাইকস গুলো কি কি, ওকে তোমাদের স্যার, এইটাই ডিসলাইকস জানার গুলো ছিল। কি কি, তোমাদের স্ট্রেংথস গুলো কি কি, তোমাদের উইকনেসেস গুলো কি কি, ঠিক আছে? এই যে বেসিক পয়েন্ট গুলো আছে, এই পয়েন্টস গুলো ফার্স্টে লেখো লেফট হ্যান্ড সাইড, দেন রাইট হ্যান্ড সাইড গুলোতে অ্যারো করে করে তোমরা সেইটা ফিল আপ করো, ঠিক আছে? ইটস লাইক মানে মানে ওকে। ফিলিং আপ এনি ফর্ম। আমরা যেমন বিভিন্ন এক্সামের সময় ফর্ম ফিল আপ করি না, সেরকম ফর্ম ফিল আপের স্টাইল, ঠিক আছে? তাতে কি হবে, আমরা আমাদের কাছে একটা রেকর্ড থেকে যাবে যে তোমাদের এই এই জিনিসগুলো পছন্দ বা এই এই স্ট্রেংথস উইকনেসেস গুলো রয়েছে। এবার যতক্ষণে আমরা তোমাদের স্ট্রেংথ উইকনেসেস এগুলো জানবো বা অ্যানালাইজ করব, তখন কিন্তু আমরা আরো বেশি করে তোমাদেরকে সেইভাবে আর কি মানে ইয়ে করতে পারবো, সাজেশন প্রোভাইড করতে পারবো যে এই জিনিসটা করলে তোমার এই জিনিসটা স্ট্রেংথ আরো বাড়বে, বা এইটা করলে পরে তোমার এইটা তোমার উইকনেসেস গুলো এখানে দেখা যাচ্ছে, সো এই জিনিসগুলো অ্যাভয়েড করো। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে তোমাকে যখন কোনো একটা কাজ করতে হচ্ছে তখন সেটা তুমি স্মুথলি করো। তো ওয়েন এভার আই আন্ডারস্ট্যান্ড যে তুমি পারছো না বা কোনো একটা জায়গায় তোমার একটু মানে ড্রপ ব্যাক আছে, ঠিক আছে, ব্যাক ড্রপ বা ড্রপ ব্যাক যাই বলো না কেন, এই জিনিসগুলো আছে, তখন কিন্তু আমি আমি বা আমরা সেই জায়গাগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে দিয়ে আবার সেই জায়গাটা ঠিক করে নিতে পারবো। সো আমাদের টিচারদের জন্য ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল টু নো অ্যাবাউট ইউর স্ট্রেংথস এন্ড উইকনেসেস, ইউর লাইকস এন্ড ডিসলাইকস। আমরা এটা না জানতে পারলে আমরা তোমাদের সাথে তোমাদেরকে ট্রিট করতে পারবো না। সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো এই পার্টটা একটু সবাই একটু ফিল করো। এরপরেই দেখো দিয়েছে ফিলিং এ ফর্ম। এরা এবার কি করছে, ফিলিং এ ফর্ম মানে কি, এই এই একটা ফরম্যাটে এরা ফর্ম ফিল আপ করছে। দেখবে আমরা ম্যাক্সিমাম যখন কোনো কলেজ বা ইনস্টিটিউশনের কাছে ধরো যে কোনো ফর্ম ফিল আপে যাই, এরকম টাইপেরই ফর্ম ফিল আপ করতে হয়। তো দেখো কি বলছে, যে sometimes instead of talking you will have to write about yourself in a form. A form is a typed or printed page with blank spaces for information. Each form is different, so you should read it properly before filling. Write neatly while taking care to use the correct spellings. A form usually has the following fields for professional information as shown in table 1.26. মানে কি বলছি, যে ফিলিং এ ফর্ম, এই ফর্ম ফিল আপ তো আমরা সবাই করে এসেছি কম বেশি। এমন কেউ নেই যে মানে এমন কেউ আছো যে ফর্ম ফিল আপ করোনি এখন অব্দি? না স্যার, তাকে এমন তো কি কেউ করতে হবে আছো? স্যার, সে কলেজে যদি অ্যাডমিশন নেয় তাকে তো স্যার করতেই হবে, মানে সে না করে থাক মানে হ্যাঁ, এরকম তো হবেই না। হ্যাঁ না করে থাকে, বাট দেয়ার আর ফিউ স্টুডেন্টস, এমনও কিছু স্টুডেন্ট আছে যারা নিজেরা না, তাদের মানে ফ্যামিলি মেম্বারসরা ফর্ম ফিল আপ করেছেন, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ আই স্যার হতে পারে। আই ওয়াজ মানে সেই জন্য আই ওয়াজ আস্কিং যে এমন কি কেউ আছো যে নিজে ফর্ম ফিল আপ করোনি এই বছরে, এই ক্লাসে যারা আছো তাদের মধ্যে? আচ্ছা, মোস্ট প্রবাবলি নেই, তার মানে সবারই মোটামুটি এই ফর্ম ফিল আপের ব্যাপারটা আর কি সবার জানা আছে। তো ফর্ম ফিল আপে যে বেসিক পয়েন্টস গুলো থাকে সেই পয়েন্টস গুলো এখানে মেনশন করা হয়েছে। আচ্ছা, এবার ফর্ম ফিল আপটা জিনিসটাকে একবার তোমাদের একটু এলাবোরেট করে বুঝিয়ে দিই। কিছু কি হয় মাঝে মাঝে, যে আমরা যে জিনিসটা এক্সপ্রেস করতে চাইছি আমাদের সামনে সেই সুযোগটা নেই, যে আমরা সেই মানে এক অন্যজনের সাথে যে কমিউনিকেট করব সেই কমিউনিকেটের জায়গাটাই নেই। তখন কি করা হচ্ছে, ম্যাক্সিমাম অর্গানাইজেশন, কোম্পানি, স্কুল, কলেজ যেটা করে, তারা বিভিন্ন ফর্ম মার্কেটে ছেড়ে দেয়।
এবার ফর্মগুলো কি পিডিএফ ফরম্যাট বা যে কোনো ফরম্যাটে তারা ছেড়ে দিচ্ছে, তাদের ওয়েবসাইট থেকে তোমাকে ডাউনলোড করতে হচ্ছে বা গিয়ে সেখানে তোমাকে তোমার ডিটেলস গুলো ফিল আপ করতে হচ্ছে। আগে যেগুলো হতো, আগে হচ্ছে ফর্ম ফিলই করা হতো, মানে তুমি কোনো একটা কলেজে ধরো ভর্তি হতে গেলে কলেজে এসে তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হতো, তারপরে কলেজ থেকে কলেজের অফিসিয়াল যারা আছেন তারা ফর্মগুলো দিয়ে দিতেন স্টুডেন্টদের, তারপরে তারা সেই ফর্মগুলো ফিল আপ করে উইথ ডকুমেন্টস তারা সেগুলো জমা দিত। এটা কিন্তু ছিল ওল্ড প্রসেস। তোমরা কি কেউ দেখেছো এই ওল্ড প্রসেসটা বা জানতে? তোমাদের অনেক সিনিয়র দাদা দিদি থাকতে পারে, তাদের সাথে গিয়ে হয়তো দেখতে পারো বা অন্য কোনো জায়গায় তোমরা এই জিনিসগুলো দেখবে। এর আগে হতো, মানে আই এম টকিং অ্যাবাউট 5 to 6 ইয়ার্স ব্যাক, 5 থেকে 6 বছর আগে, স্যার আপনি ঠিক আছে? স্যার এরকম আমরাও নিজেরাও করেছি, স্কুলে যখন ভর্তির সময় ফর্ম তো নিজেদেরই করতে হতো। হ্যাঁ, নিজেদেরই করতে হতো, তাই তো? তার মানে কি এখন এখন কিন্তু আমাদের কমিউনিকেশনটা আরো বেশি স্মুথ চলছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, আমরা কিন্তু এখন অনলাইনে পেয়ে যাচ্ছি, তাই তো? ইয়েস স্যার। অনলাইনে Yes, যখনই sir. ফর্মটা পেয়ে যাচ্ছি তখন আমরা অ্যাকর্ডিংলি ফিল আপ করছি, মানে কি কি মানে ইসের আমাদের চাইছে জিনিসপত্র ডকুমেন্ট সেগুলো সব রেডি রাখছি, তারপরে ফর্মটা ফিল আপ করছি। এবার দেখো এই যে ফিলিং এ ফর্ম, এখানে কিছু জায়গা মেনশন করছে। কি বলছে যে ফার্স্ট অফ অল নেম, কি বলছে হিয়ার ইউ এন্টার ইউর নেম, সামটাইমস ইউ মে নিড টু রাইট দ্য ফার্স্ট মিডল এন্ড সারনেম। এবার দেখো কিছু কিছু মানে জায়গা থাকে যেখানে নামের জায়গাটা আর কি আলাদা আলাদা করে দেয়। ফার্স্টে হয়তো নাম মানে নেম মানে ফার্স্ট নেম, দেন মিডল নেম, যেখানে তারপরে হচ্ছে লাস্ট নেম বা সারনেম, এরকম ভাবে কিন্তু ওরা মেনশন করে। আবার কিছু কিছু জায়গায় পুরোটাই একটা বক্স দেয়, একটা বক্সের মধ্যেই তোমাকে লিখতে হয়। এবার এটা ডিপেন্ড করছে যে জায়গা বা যে অর্গানাইজেশন তুমি যাচ্ছ তার নিডস কি আছে। অ্যাকর্ডিং টু দেয়ার নিডস তোমাকে কিন্তু তখন সেই ফর্মটা আর কি মানে নিজের নামটা আর কি লিখতে হচ্ছে। আচ্ছা, গেল। এর পরে যেটা জায়গাটা আছে ডেট অফ বার্থ। এইবার ডেট অফ বার্থ তুমি রিটেন ফরম্যাটেও লিখতে পারো, আবার কিছু কিছু জায়গায় সে অপশনটা থাকে না। তোমাকে স্ক্রল করে করে আর কি ধরো তোমার বার্থ ধরো 1996 বা 1997, তোমাকে তখন সেইখানে চলে যেতে হচ্ছে 1997 এ, মানে স্ক্রল করে করে। তারপরে আবার সেখানে তোমাকে মান্থ দিতে হচ্ছে, ধরো এপ্রিল তোমার বার্থ মান্থ, ঠিক আছে? এপ্রিলটা তোমাকে ক্লিক করতে হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে 15 এপ্রিল, আবার সেই 15 উপরে ক্লিক করতে হচ্ছে। এই ক্লিক গুলো করার পরে দেখবে কি তুমি অটোমেটিক্যালি তোমার মানে ইসের ডেট অফ বার্থটা ঠিকঠাক করে লেখা হয়ে গেছে। সবাই কি এই এই জিনিসটা দেখেছো? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ, দেওয়ার Sir, মানে ক্যালেন্ডার অ্যাকচুয়ালি। কি বলছিলে বলো প্লিজ। এমন কিছু না স্যার, দেখেছি সেটাই বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখবে। এবার সব জায়গায় এবার এই জিনিসটা থাকে না, কোনো কোনো জায়গায় আবার তোমাকে নিজে পুট করতে হয়, ঠিক আছে? এবার টাইম টু টাইম জায়গা টু জায়গা ভ্যারি করে যে তোমাকে কি করতে হবে। সো এই ডেট অফ বার্থের এই পোর্শনটা গেল। দেন আসে অ্যাড্রেস। অ্যাড্রেসের আবার দুটো জায়গা থাকে দেখবে, একটা প্রেজেন্ট অ্যাড্রেস, এটা পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? এবার অনেকের হয় কি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তো তারা প্রথমটা লিখে পরেরটা আর কি সেম লিখে দেয় বা মানে ডিও বলে লিখে দেয়, ঠিক আছে? কিন্তু আবার কিছু কিছু সময় কি হয় যে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়, তখন তোমাকে কিন্তু দুটো আলাদা আলাদা ভাবে মেনশন করতে হবে। কারণ কি একটা মানে কলেজ বা ইনস্টিটিউশন বা যে কোনো একটা অর্গানাইজেশন যখন তুমি যাচ্ছ, তোমার নামে হয়তো কখনো কোনো চিঠি বা অন্য কোনো আর্জেন্ট কোনো পার্সেল আসতে পারে, তখন কিন্তু তোমাকে সেটা সেই মানে অ্যাড্রেসে আর কি ডেলিভারি যাতে করা হবে, যাতে কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা থাকে সেই অ্যাড্রেসেই কিন্তু তোমার কাছে পাঠানো হয়, এবং সেটা কিন্তু সবসময় প্রেজেন্ট অ্যাড্রেস হয়। তো যাদের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম তারা সেটা সেম লেখে, আর যাদের সেম না তারা সেটাকে ডিফারেন্ট লেখে, আলাদা আলাদা লেখে। তো এটাই হচ্ছে অ্যাড্রেসের জায়গাটা। এখানে কি বলছে, this is the postal address which includes your house number and the details of the street area and the city. তোমার বাড়ির নাম্বার, তোমার রাস্তা, ঠিক আছে? তারপরে তোমার মানে কোন এরিয়ার মধ্যে আছে তোমার পঞ্চায়েত, গ্রাম, ঠিক আছে, বা শহর বা ঠিক আছে মফস্বল, এই জিনিসগুলো মেনশন করতে হয়। এবং কোন শহরে তুমি আছো, হ্যাঁ, এগুলো মেনশন করতে হয়। এবং প্রথমে কিন্তু পোস্টাল কোড। পোস্টাল কোড মানে কি জানো তো? পিন কোড স্যার। একদম, পোস্টাল কোড মানে পিন কোড। পিন আচ্ছা, কোড গেল বা এটা। জিপ কোড। হ্যাঁ হ্যাঁ, জিপ কোড, ঠিক আছে। এইবার পিন কোডের যে পোর্শনটা আছে এখানে দেখো, ওটা আবার আলাদা করে লেখা আছে, ঠিক আছে? যে পিন কোড কি, দিস ইজ এ গ্রুপ অফ নাম্বারস which is used by the post office to identify a region. It is ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যান অ্যাড্রেস। হ্যাঁ, এবার পিন কোডটা খুবই এসেনশিয়াল, বিকজ কি এখানে পোস্ট অফিস থেকে কিন্তু অ্যাকচুয়ালি পিন কোডের ব্যাপারটা আসে। কারণ
ওরা পোস্ট অফিস থেকে পিনকোডটা দিয়ে ওরা এরিয়া ভাগ করে নেয় যে এইটুকু এরিয়া আমার আন্ডারে আছে বা এই পোস্ট অফিসের আন্ডারে আছে, ওইটুকু এরিয়া ওই পোস্ট অফিস বা ওই থানার আন্ডারে আছে। ব্যাপারটা বুঝতে পারলে? ইয়েস। তো দ্যাটস ওয়াই আর কি ওরা একটা পিনকোড ইউজ করে, ইন্ডিয়াতে 6 ডিজিট পিনকোড থাকে, ঠিক আছে? 6 ডিজিট পিনকোড দিয়ে কিন্তু এরিয়ার লোকেশন এগুলো আর কি মোটামুটি অ্যানালাইজ করা হয়। তো তারপরে আসছে হচ্ছে সিগনেচার আর সাইন। এইবার কি করতে হয়, আগে তো ধরো যখন তুমি হাতে লেখা ফর্ম জমা দিচ্ছ তখন তোমাকে নিজেকে সাইন করতে হচ্ছে। আগে তো যখন স্কুলে ছিলে তখন বাবা মাকে সাইন করতে হতো, কিন্তু আফটার 18 কি হয়, তখন প্রত্যেকটা স্টুডেন্ট মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজের সাইন জেনারেট করতে পারে। তো দ্যাটস ওয়াই আগে যেটা ছিল তোমাকে আর কি নিজেকে আর কি ফর্মের উপর সাইন করে সেটাকে ফিল আপ করতে, বাট এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন কি হচ্ছে, এখন যেটা হচ্ছে তোমাকে কি করতে হচ্ছে যে ওই স্ক্যান করে জিনিসটাকে, আপলোড। হ্যাঁ হ্যাঁ একদম রাইট, স্ক্যান করে ওই যে ফটো স্ক্যান, তারপরে সাইন স্ক্যান, এগুলো স্ক্যানারে স্ক্যান করে তারপর ওখানে তোমাকে পুট করতে হচ্ছে। এইবার ওখানে আবার একটা ব্যাপার থাকে যে কিছু কিছু জায়গায় মেনশন করা থাকে যে যে ফটোটা তুমি জেনারেট করছো সেটা 20 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে, মানে 20-র Yes, কমও sir. হবে না 30-র বেশিও হবে না। এইটা তোমাকে কিন্তু এডিট করার সময় একটু দেখে শুনে করতে হবে যে এমন একটা জায়গায় রাখবে যাতে তুমি ম্যাক্সিমাম জায়গাতে ইউজ করতে পারো। তো এইভাবে তোমরা একটা কিন্তু ফটো মানে সবাই স্ক্যান করে রেখে দেবে এবং বানিয়ে রেখে দেবে, যাতে এডিট করে বানিয়ে রেখে দেবে এবং ম্যাক্সিমাম ধরো 20 থেকে 30 কেবির মধ্যে যেন ফটোটা হয়। এবার এটা হলে কি হয়, তুমি যে কোনো জায়গাতে ইউজ করতে পারো এইসব ফটো। আচ্ছা, এরপরে কি সাইন। সাইনের যে ব্যাপারটা থাকে 10 কেবি টু 30 কেবি, এটাও ঠিক আছে, বা 10 কেবি টু 25 কেবি, এর মধ্যে যেন তোমার সাইনটা হয়। তো এইভাবে এই কেবি মানে এই কিলোবাইট গুলো মেনটেন করলে কি হয় যে তোমার যখন এই ফটোগুলো আপলোডের ব্যাপার থাকে তখন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তুমি সেই জিনিসগুলো আপলোড করতে পারো। এবার এটা ভ্যারি করে, সো এটাও তোমাদের জানিয়ে রাখলাম যে সিগনেচার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এখন ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সিগনেচারটা তোমার এই স্ক্যানিং মানে স্ক্যান ফরম্যাটই হয়, মানে অনলি ফর স্টুডেন্ট পারপাস আমি বলছি। তাহলে হ্যালো স্যার। এই অবধি সব, হ্যাঁ বলো। স্যার আপনি ফটোগ্রাফের ব্যাপারে কি বললেন? আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো অর্পণ। যেটা বললাম যে কি হয় জানো তো, আমাদের যখন ফর্মগুলো ফিল আপ করতে হয় একটা জায়গা থাকে যেখানে আমাদের ফটো এবং সিগনেচার এগুলো আপলোড করতে হয়। বিভিন্ন রকম ফর্ম আমরা যখন ফিল আপ করি, তো সেই ফটো আর সাইনটা কি করতে হয়, আমাদের স্ক্যান করতে হয়। আফটার স্ক্যানিং আমাদের সেই মানে ফটো এবং সিগনেচার দুটোই আপলোড করতে হয়। এবার আমি যেটা বলছিলাম যে যখন তোমরা স্ক্যান করবে কোনো পিকচার, দেখবে যেন সেটা 20 কেবি টু 20 বা 30 কেবির মধ্যে হয়। তোমরা এটা যারা কম্পিউটার মোটামুটি জানো এবং সবাই এখন জানো নিশ্চয়ই, তোমরা এটা বুঝতে পারবে যে 20 কেবি টু 30 কেবির মধ্যে কিন্তু তোমার ফটোটা হতে হবে। আর যখন সিগনেচারের জায়গা আসছে সেটা 10 কেবি টু 25 কেবির মধ্যে যেন হয়। মানে এইটা করে ধরো ইমেলে বা গুগল ইয়েতে তোমার স্টোরেজ বলে যে জায়গাটা আছে বা ড্রাইভে তুমি সেভ করে রাখলে, হ্যাঁ, যখনই তোমার দরকার হলো তুমি ড্রাইভ থেকে ইউজ করে কিন্তু যে কোনো রকম ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে। এবার বোঝা গেল অর্পণ? ইয়েস স্যার। ওকে, তারপরের পোর্শনে আমি আসছি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে, আদার ইনফরমেশন ইজ টু বি ফিল্ড অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ফর্ম। তোমার ফর্মের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম করে কিন্তু তোমাকে অন্য এক্সাম্পল গুলো আর কি এখানে কিছু দেওয়া হয়েছে এক্সাম্পল, সেগুলো আর কি ফিল আপ করতে হবে। কি বলছে যে এক্সাম্পল, হরিশ শেট্টি ওয়াজ বর্ন অন 5th November 1999. He lives in Agra in a house named Shuk Niwas. His house number is 13 in Rajanagar. His postal code is 282001. Horish filled a form asking for personal information like this. তার মানে কি, ধরো সাপোজ তোমাকে এক্সামে যদি ধরো এরকম একটা মানে প্যাসেজ তুলে দেওয়া হয়, তারপরে তোমাকে একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয় যে এই ফরম্যাটে ফিল আপ করো, তাহলে সবাই পারবে তো ফিল আপ করতে? ইয়েস স্যার, পারবো। কেন পারবেন, অবশ্যই পারবেন। হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্ট নেমের জায়গায় কি লিখছে, হরিশ। লাস্ট নেমের জায়গায় শেট্টি, যাই হোক। ডেট অফ বার্থ লিখছে 5th December 1999 or 5/12/1999। তো তোমরা যে কোনো একটা লিখবে, অরের পোর্শনটা বাদ দেবে, যে কোনো এক রকম করে লিখবে। 5th December, এটা 5 ডিসেম্বর ওইভাবে লিখবে না, এটা টিএইচ দিয়ে দেবে। 5th December 1999 অথবা 05/12/1999 এইভাবে তোমরা লিখছো ডেট অফ বার্থ। দেন অ্যাড্রেস লিখছো কি, সুখ নিবাস নাম্বার 13, রাজানগর, আগ্রা 282001।
গেল এই জায়গাটা। আফটার দ্যাট যেটা আসছে যে কিছু এক্সারসাইজ দিয়েছে এখানে, তোমরা এই এক্সারসাইজ গুলো একটু করে দেখতে পারো। আমি কেন করাচ্ছি এক্সারসাইজ, বিকজ কোশ্চেন ব্যাংক থেকেই তোমরা এখন আপাতত মানে ফলো করো। আফটার দ্যাট সেমিস্টারের আগে আমরা এই জিনিসগুলো আলাদা করে করাবো, ওকে? আচ্ছা, নাও আমি যেটা শুরু করব সেটা হচ্ছে আস্কিং কোয়েশ্চেন। আচ্ছা, তোমরা এই যে ধরো মানে কোয়েশ্চেন্স বলতেই তো বুঝি কি আমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি তো মানে ইউজ করা হয় অ্যাজ এ কোয়েশ্চেন। ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে এই ইন্টারোগেটিভ কত রকমের হয় মনে আছে বলেছিলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স কত রকমের হয়, ক রকমের হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স? আমি তোমাদের একদিন করিয়েছিলাম, আমার মনে আছে, ভুলে গেছো? ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব। যেগুলো ডব্লিউএইচ থাকে সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব। বুঝতে পারলে? ইয়েস। আর অক্সিলারি ভার্ব মানে কি, এই Yes, যে sir. বি ভার্ব, তারপরে ডু, ডিড, ঠিক আছে, তারপরে আর আর কি আছে, হ্যাভ, হ্যাজ, এগুলো সবই কিন্তু অক্সিলারি ভার্ব, ঠিক আছে? কিন্তু যখনই ডব্লিউএইচ চলে আসে তখনই সেটা হয়ে যাচ্ছে প্রোনাউন বা অ্যাডভার্ব। এইবার এই জায়গাগুলো আমি কেন বলছি যে তোমাকে তাহলে এইগুলো জেনে নিতে হবে যে কোনগুলো অক্সিলারি ভার্ব, এইগুলো ইউজ করে কিন্তু আমি কোশ্চেন করতে পারি, বা কোনগুলো প্রোনাউন বা অ্যাডভার্ব ডব্লিউএইচ যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। দেখো, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আস্ক কোশ্চেন ওয়েন নেসেসারি। যখন তোমাদের দরকার তখন কিন্তু কোশ্চেন একদম করা ম্যান্ডেটরি, বিকজ তুমি যখন তোমার মনে কোনো কোশ্চেন না জাগবে ততক্ষণ তোমার কিন্তু সেই ফুলফিলমেন্টটা আসবে না, সেটা পড়াশোনার দিক থেকে হোক বা অন্য যে কোনো দিক থেকে হোক। তো দ্যাটস ওয়াই আস্কিং কোয়েশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রাদার দেন টেকিং নোটস। তুমি নোটস নিচ্ছ, ঠিক আছে, তুমি নোটস নিয়ে হয়তো কেউ একজন ডিকটেট করে যাচ্ছে, তুমি নোটস নিচ্ছ, বাট তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো না। পরে যখন তুমি পড়বে তুমি কিছু বুঝতে পারলেন না, তুমি বললে কি যে না থাক আমি বুঝতে পারছি না, তাহলে ছেড়ে দিই, এটা পড়বোই না, এরকম একটা জিনিস কিন্তু চলে আসে। বাট যখন তুমি ওই ওই জিনিসটা লিখছো এবং লেখার মধ্যে মধ্যে তুমি একটা কোয়েশ্চেন করে দিচ্ছ যে স্যার বা ম্যাডাম এই জিনিসটা কেন হলো, ঠিক আছে, এইবার তোমার কোয়েশ্চেন কিভাবে করবে, আমরা এখানে শিখবো যে আমরা কিভাবে কোয়েশ্চেন গুলো করবো টিচারদের কাছে, যাতে করে আমরা আমাদের যে লার্নিং প্রসেস আছে সেই প্রসেসটাকে স্মুথলি চালাতে পারি বাই আস্কিং কোয়েশ্চেন্স টু অল আওয়ার টিচার্স। এন্ড আই ডু রিয়েলি ফিল অ্যাজ এ টিচার, আই ডু রিয়েলি ফিল মানে যে কোনো টিচারই খুশি হন যখন স্টুডেন্টরা তাকে কোয়েশ্চেন করে, যখন তাকে বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়, বিকজ তখন কিন্তু কি হয়, কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিলেই কিন্তু কনসেপ্টটা সব স্টুডেন্টদের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। সবাইকে কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার। Yes, Okay. sir. Yes, Then, sir. হ্যাঁ, আমরা এখানে স্টার্ট করবো যে কি করে আমরা কোশ্চেন আস্ক করবো, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা থেকে কেউ একজন কাইন্ডলি একটু করবে, আমি তাহলে তারপর আবার বুঝিয়ে দিতাম। এনিওয়ান প্লিজ রিড ইট আউট। Sir, asking questions থেকে পড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। A question is a sentence, phrase, or word that either asks for information or is used to test someone's knowledge. We always use a question mark at the end of a question in our day-to-day interactions with others. We often have to ask and answer questions to get information. Asking the correct questions can help us get the information we want, as shown in figure 1.21. আচ্ছা, What এইবার has আমি একটু এই জিনিসটা বুঝিয়ে দিই। এই 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 যে প্যারাটা পড়লে আমি একটু বুঝিয়ে দিচ্ছি কি বলছে। এ কোয়েশ্চেন ইজ এ সেন্টেন্স, ফ্রেজ অর ওয়ার্ড দ্যাট আইদার আস্ক ফর ইনফরমেশন অর ইজ ইউজ টু টেস্ট সামওয়ানস নলেজ। ধরো আমাদের যখন মনে হচ্ছে যে তোমরা কি শিখলে জানলে, তখন আমি তোমাদের একটা কোশ্চেন করলাম, যখন দেখলাম যে তোমরা ঠিকঠাক অ্যান্সার দিতে পারছো তখন আমার সেই ফুলফিলমেন্টটা চলে আসতো যে না, অল দি স্টুডেন্টস হ্যাভ লার্ন সামথিং। বাট যখন দেখলাম যে তোমরা কোনো একজন স্টুডেন্ট কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে না, তখনই কিন্তু আমার মধ্যে সেই জিনিসটা আমি ধরে নেব যে তোমরা হয়তো জিনিসটা ভালো করে শেখো। তো দ্যাটস ওয়াই এই কোশ্চেন করে কিন্তু আমি তাহলে দুটো পারপাস সার্ভ করতে পারছি। একটা হচ্ছে আমি জানতে পারছি যে তোমরা কি শিখলে না শিখলে, ঠিক আছে, আরেকটা জিনিস জানতে পারছি কি
যে মানে তোমরা জিনিসটা পড়েছো বা এই ব্যাপারটা নিয়ে নলেজ আছে কি, গেল এটা। এছাড়া কি বলছে যে কোশ্চেন যে সবসময় একটা কমপ্লিট সেন্টেন্স হতে হবে তা কিন্তু না। কোশ্চেন কিন্তু মাঝে মাঝে কিছু ফ্রেজ ইউজ করেও তুমি কোশ্চেন করতে পারো, মাঝে মাঝে কিছু ওয়ার্ড ইউজ করে তুমি কোশ্চেন আস্ক করতে পারো, ঠিক আছে। তো এই কিভাবে আমরা ওয়ার্ড ইউজ করে, ধরো যেমন কেউ একজন বললো যে যে আই হ্যাভ সিন আ বাস অ্যাক্সিডেন্ট টুডে, বলছে আমি আজকে একটা বাস অ্যাক্সিডেন্ট দেখে এসেছি। তখন তুমি কিন্তু জাস্ট এটুকু যে হাউ, হাউ কথাটা ওয়ার্ডটা ইউজ করলে, এই যে হাউ কথাটা ইউজ করলে তখন কিন্তু তুমি তার কাছে জানতে চাইলে যে কেমন করে হয়েছে, কিন্তু তুমি পুরো সেন্টেন্সে বললে না, তুমি কিন্তু জিজ্ঞেস করলে হাউ। Yes. Yes. বাট এখানে যদি তুমি হোয়াট ইউজ করো তাহলে কিন্তু এই হোয়াট ইউজটা কিন্তু তোমার এটা কোয়েশ্চেন হবে না। হোয়াট ইউজ করলে এখানে হবে কি, সেটা হচ্ছে একটা এক্সপ্লেনেটরি ওয়ার্ড হিসেবে ইউজ হবে। কারণ তুমি কি হোয়াট কথাটা ইউজ করছো, হোয়াট মানে তুমি ইউ আর জাস্ট নট কি কি বলবো ওটাকে, যে মানে অ্যাকসেপ্ট করতে পারছো না ওই মানে ব্যাপারটা যে একটা বাস অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য তুমি হোয়াট কি একটা বাস অ্যাক্সিডেন্ট, তার মানে কিন্তু এটা একটা কিন্তু মানে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে, ওই জন্য একটা এক্সক্লামেশন মার্ক চলে আসে। অন দ্য আদার সাইড তুমি কিন্তু কিছু ফ্রেজ ইউজ করেও করতে পারো। তো এইবার এই কোয়েশ্চেন গুলো আমরা এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে কি বলছে, ইন আওয়ার ডে টু ডে ইন্টারাকশনস উইথ আদার্স উই অফেন হ্যাভ টু আস্ক এন্ড অ্যানসার কোয়েশ্চেনস টু গেট ইনফরমেশন। এই যেমন আমি তোমাদের থেকে কোয়েশ্চেন আস্ক করে এই ইনফরমেশনটা নিচ্ছি, তোমরা কিছু শিখছো কি শিখছো না, তোমরা পড়াশোনা বাড়িতে করছো কি করছো না, এগুলো আমরা কিন্তু কোয়েশ্চেন আস্ক না করলে আমি এই অ্যান্সার গুলো পাবো না। সেরকম কোয়েশ্চেন আস্ক করতে গেলে যখন দেখলাম যে তুমি কোনো একটা অ্যান্সার পাচ্ছ না, সেটা কিন্তু আমি আবার তোমাদের বলে দিলাম। তখন কি হলো, দেখলে যে না, যে কোশ্চেনের অ্যান্সারটা আমি জানতাম না সেটা কোশ্চেনটাও শিখে গেলাম এবং অ্যান্সারটাও জেনে গেলাম। তো তার মানে কি, ফার্স্ট অফ অল আমি একটা মানে নিচ্ছি, যে মেজারমেন্ট নিচ্ছি যে তোমরা শিখেছো কি শেখোনি। বাট যখন আমি দেখছি যে তোমরা বাই চান্স কেউ একজন পারছো না, সেটা আমি বলে দিলাম, তখন কিন্তু তোমরা দেখলে কি সবার মধ্যে আরেকবার কিন্তু তোমাদের হয়ে গেল, রিভাইজ হয়ে গেল। যারা পারো তাদের রিভাইজ, যারা জানতে না তারা শিখে নি। তো এই প্রসেসের মধ্যে কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সার এর যে ব্যাপারটা, এই ব্যাপারটা রান করে। এইবার কি বলছে, একটা ফিগার এখানে প্রোভাইড করেছে, বলছে কি আস্কিং দ্য কারেক্ট কোয়েশ্চেনস ক্যান হেল্প আস গেট দ্য ইনফরমেশন উই ওয়ান্ট অ্যাজ শোন ইন ফিগার 1.21। মানে আমরা কোনো একটা কোয়েশ্চেন আস্ক করে যে ইনফরমেশন পাই, সেটা একটা ফিগারের মধ্যে দেখানো। তো এই ফিগারে ডিফিকাল্টি এমন কিছুই নেই, যে সামওয়ান ইজ আস্কিং কোয়েশ্চেনস টু সামওয়ান এবং শি ইজ গিভিং ইনফরমেশন টু দ্যাট বয়, তাই তো, এটাই তো আছে ওখানে দেওয়া। ছেলেটা কোশ্চেনটা করছে মেয়েটাকে, মেয়েটা তারপর ইনফরমেশনটা ছেলেটাকে দিচ্ছে। তো এটা তো আমরা জানি যে এই কোশ্চেন আনসার হোক বা যাই কিছুই হোক, সবই হচ্ছে কমিউনিকেশন, মানে হচ্ছে একটা 2 ওয়ে প্রসেস। সেখানে তো তোমার আমি এটাও বলেছি যে এই যেমন ধরো সাপোজ, তাহলে এইবার কি বলবে, আমি মনে আছে তোমাদের একদিন বলেছিলাম যে সবসময় যে কমিউনিকেশনের জন্য অন্যদিকে মানুষ বা হিউম্যান বিং থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই, মনে আছে? Yes. এইবার Yes, sir. তুমি এই যে সাপোজ ধরো তুমি মানে এখন গুগল অ্যাসিস্ট্যান্ট হয়, সিরি হয়, তারপরে তোমার ওই আরো কিছু হয়, ঠিক আছে। এদের কাছে Alexa. যখন একটা কোশ্চেন আস্ক করলে, অ্যালেক্সা, হ্যাঁ অ্যালেক্সা হয়, তো এদের কাছে যখনই কোশ্চেন আস্ক করলে তখন কিন্তু এ তোমাকে মানে একদম ইনস্ট্যান্টলি একটা রিপ্লাই দিয়ে দিল। তার মানে কি তুমি কিন্তু তার সাথে কমিউনিকেশন করছো। তো অল অফ দিস আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওটা কিন্তু মানে ওই যে জিনিসটা, ওটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আফটার দ্যাট যে জায়গাটা আসছে, হোয়াট আর দ্য 2 মেইন টাইপস অফ কোশ্চেন। কোশ্চেন্স এরও আবার 2 রকমের ধরন। এই ধরনগুলো শিখে নাও যে কিভাবে আমরা কোশ্চেন গুলো করব বা কি কি টাইপস এর কোশ্চেন গুলো হতে পারে। আবার কেউ একজন পড়ো, অন্য কেউ একজন, আমি আবার তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পড়ছি। হুম। What are the 2 main types of questions? There are 2 basic types of questions: close-ended questions and open-ended questions. Questions that can be answered with a yes or a no are called close-ended questions. That is because the answer options are limited or closed. For example, when we ask, "Are you hungry?" the answer could be either yes or no. See figure 1.22. Sometimes when we ask a question, we expect an answer with more details. For example, in figure 1.22, when we ask,
what would you like to eat? The answer could be, I would like to eat an apple. These are called open-ended questions because their answer options are not limited or closed. In this case, the person could have said mango, orange, or any other fruit. আচ্ছা, এবার আমি এই জিনিসটা একটু তোমাদের বুঝিয়ে দিই, একদম ইজি জিনিস, তোমরা নিশ্চয়ই বাকিরাও বুঝে গেছো যে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন যেগুলো থাকবে সেখানে তোমাকে একটা ওয়ার্ড ইউজ করে হয়তো অ্যান্সার দিতে হচ্ছে, বা দুটো ওয়ার্ড ইউজ করে তোমাকে অ্যান্সার দিতে হচ্ছে। আর ম্যাক্সিমাম গুলো কি ইয়েস অর নো, হয় পজিটিভ নয় নেগেটিভ, এর বাইরে কিছু হবে না, মিডিলের কোনো জায়গা নেই, এগুলোকে বলা হয় হচ্ছে কি ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। আর যেগুলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন হয়, ওপেন এন্ডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হয়, ইউ ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট ম্যাটার, যে ম্যাটারটা বা যে ইস্যুটা নিয়ে তুমি কথা বলছো, ইউ ক্যান ডিসকাস ইট ইন আ ফিউ ওয়ার্ডস। তো তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি এবার একটু টোটালি বইয়ের ভাষায় বুঝিয়ে দিচ্ছি। কি বলছে যে কোয়েশ্চেন দ্যাট ক্যান বি অ্যান্সার্ড উইথ এ ইয়েস অর নো আর কল্ড ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। মানে যখন তুমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার শুধু হ্যাঁ বা নাতে দিচ্ছ, সেগুলোকে বলা হচ্ছে কি ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। এই যে আমাদের একটা মেশিন থাকে জানো তো, যেগুলো আর কি ইয়েতে ইউজ করা হয়, মেশিনের নাম মনে নেই, কেউ একজন বলতে পারবে? ট্রুথ টেলিং মেশিন যেগুলোকে বলা হয়। আপনার কথাটা শুনতে পেলাম না আমি। বলছি যে ট্রুথ টেলিং মেশিন বলে একটা মেশিন আছে না? হ্যাঁ স্যার জানি। ইয়েস ওই স্যার, যে- যেটা ওই যে লাই ডিটেক্টর। হ্যাঁ, না না, মানে ওইটা না, ডিটেক্টর না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাই ডিটেক্টর, একদম রাইট। সেম জিনিস। হ্যাঁ, তো এই মেশিন গুলো কি করে, শুধুমাত্র হ্যাঁ বা নাতে কিন্তু তারা কমান্ড করে। আমরা কোন একটা মানে কমান্ড যখন পাই তাদের থেকে, হ্যাঁ বা নাতেই পাই, ঠিক আছে? তো এইবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে ক্লোজ এন্ডেড কোশ্চেন্স গুলো অনেকটা ওরকমই হয়, যে তোমাকে হ্যাঁ বা না এর মধ্যে উত্তর দিতে হচ্ছে। এইবার কি বলছে, দ্যাট ইজ বিকজ দ্য অ্যান্সার অপশনস আর লিমিটেড অর ক্লোজ। কারণ কি, যে কোয়েশ্চেন গুলোই আজ করা হয় সেগুলো কিন্তু অপশন থাকে না বেশি। এই যেমন সাপোজ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হ্যাভ ইউ ইটেন রাইস, তখন তুমি কিন্তু ওইভাবে না বলে কিন্তু তুমি বলতে পারো হ্যাঁ বা না, ইয়েস অর নো। ইয়েস হ্যাঁ, স্যার। তুমি এটাও বলতে পারো। হ্যাঁ, এবার ওই জন্য কি হয়, যখন আমরা একটু লেখার ক্ষেত্রে লিখি শুধু ইয়েস নো লিখলে তার মার্কস দেয় না টিচাররা, সেই জন্য আমরা স্টুডেন্টরা কি করি, পুরোটাই লিখি, যে আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিনার বা লাঞ্চ, এরকম একটা কিছু মানে বলা হয় তখন, তাই তো? তো কেন বলা হয়, বিকজ আমরা একটু এলাবোরেটলি লিখি, বাট এমনিতেই জেনারেলি কিন্তু আমাদের কাছে ওখানে অপশন, তোমাকে হয় হ্যাঁতে অ্যান্সার দিতে হবে বা নাতে অ্যান্সার দিতে হবে। তো দ্যাটস ওয়াই কিন্তু তুমি এখানে এইভাবে অ্যান্সার দিচ্ছ, এবং এইগুলোকে বলা হচ্ছে কি ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স। এইবার আসছে কি ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন কি আছে, যে ইউ হ্যাভ প্লেন্টি অফ অপশনস এন্ড ইউ হ্যাভ টু চুজ অ্যামং দেম। সরি, মানে কি, যে এই যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন যেগুলো আছে, যে তোমার কাছে অনেকগুলো অপশন আছে সামনে, এবার তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে, যে কোনটা তোমার মানে কোনটা তোমার প্রবলেম বা কোনটা তোমার সলিউশন, বা কোনটা তুমি কি জানো বা কি বলতে চাইছো, সেটা তোমাকে ওখানে অপশন থেকে বেছে তারপর তোমাকে বলতে হবে। এই জন্য কি বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এইবার দেখলে বুঝতে পারবে কি, sometimes while we ask a question we expect an answer with more details. For example, in figure 1.22, when we ask what would you like to eat, the answer could be I would like to eat an apple. These are called open-ended questions because their answer options are not limited or closed. In this case, the person could have said mango, orange, or any other food. তার মানে কি, এই যে ওপেন এন্ডেড কোশ্চেন যখন আসছে, এই ওপেন এন্ডেড কোশ্চেন গুলোতে কি হচ্ছে, যে একটু আগেই বললাম যে ইউ হ্যাভ প্লেন্টি অফ অপশনস এন্ড ইউ হ্যাভ টু চুজ অ্যামং অল অফ দেম, ঠিক আছে? এইবার তুমি হয়তো কি ভালো খাও, কেউ বিরিয়ানি ভালো খাও, কেউ এগ রোল ভালো খাও, কেউ চিকেন রোল ভালো খাও, কেউ চাউমিন ভালো খাও। তোমাকে বলা হলো যে what type of dishes do you like, বা what is the dish you like the most, তখন তুমি কি বলছো, তোমার কাছে অনেক অপশন আছে, ঠিক কি না? তার মানে কি, তখন তোমাকে কিন্তু একটা ওপেন গ্রাউন্ডে ছেড়ে দেওয়া হচ্ছে, যে ইউ জাস্ট হ্যাভ টু চুজ ফ্রম দেম। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এইবার কি বলছে, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, এর পরের যে জায়গাটা আছে কি বলছে, হাউ টু ফ্রেম অর ফর্ম কোয়েশ্চেন। কোয়েশ্চেন কিভাবে ফ্রেম করতে হয়, কারো কোনো আইডিয়া আছে কোয়েশ্চেন কিভাবে ফ্রেম করতে হয়? সাপোজ আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে কিভাবে কোয়েশ্চেন ফর্ম করবো, কি বলবে?
স্যার সেন্টেন্সের মধ্যে একটা WH ওয়ার্ড থাকতে হবে বা শুধু ডব্লিউএইচ অক্সিলারি না না ভার্ব থাকতে সব হবে। সময়, হ্যাঁ 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 হ্যাঁ, শোনো আমি মানে তোমাকে বলছি যে কিছু হেল্পিং ভার্বস থাকে তো, এবার এই হেল্পিং ভার্বস যেগুলো থাকে সেই ভার্বস গুলো ইউজ করতে পারি, ডব্লিউএইচ ইউজ করতে পারি, ঠিক আছে, বি ভার্ব ইউজ করতে পারি, হ্যাঁ কারণ ওই ভার্ব গুলোই তো হেল্পিং ভার্ব বলে, তাই না? বি ভার্ব গুলো, ইয়েস। বি ভার্ব কতগুলো আছে জানো তো? অ্যামিজা। শুধু অ্যামিজার না, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, তাই তো? ইয়েস স্যার, ওটা তো ফার্স্ট ফর্ম আর কি। না পাস্ট ফর্ম, কিন্তু এগুলো বি ভার্ব। হ্যাঁ, বি ভার্ব। এটা যখন টেন্স করবে, শোনো যখন টেন্স করবে, আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সাপোজ লিখলো কি হি রোট আ প্যারাগ্রাফ, সে একটা প্যারাগ্রাফ লিখেছিল, তাই তো? তাহলে এটা কোন টেন্স বলো তো? হি রোট এ প্যারাগ্রাফ, পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই তো? এইবার তুমি বললে যে, তুমি একটা এক্সাম্পল দিলে যে আই ওয়াজ নট অ্যাট হোম, আমি তখন বাড়ি ছিলাম না, এইটা কোন টেন্স? আই ওয়াজ নট অ্যাট হোম, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট স্যার, সিম্পল পাস্ট ইনডেফিনিট। তার মানে কি এইখানে যে ওয়াজটা আমি ইউজ করলাম এটা কিন্তু বি ভার্ব হিসেবেই ওয়াজটা ইউজ হলো, বুঝতে পারলে? ইয়েস স্যার। কারণ আমার ওখানে কোনো মেইন ভার্ব নেই, দ্যাটস ওয়াই ওয়াজটাকে আমাকে হেল্প চেয়ে, মানে ওয়াজের হেল্প চেয়ে আমাকে ওয়াজটাকে নিয়ে আসতে হলো এখানে, ওই জন্য এগুলোকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে? এবার কি হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ঠিক আছে, এগুলো সবই কিন্তু বি ভার্ব। তারপরে বিইং, হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমাদের একটু জানতে হবে বা এগুলো একটু কাজেও লাগাতে হবে টাইম টু টাইম। গেল। আচ্ছা এইবার আমরা বলছি কি হাউ টু ফ্রেম অর ফর্ম কোয়েশ্চেন্স। এবার কেউ একজন আবার একটু পড়ো, তারপরে আমি এই জিনিসটা তোমাদের আরো ইজিলি বুঝিয়ে দিচ্ছি। এনিওয়ান? আগের দিন তো অনেকেই পড়ছিল, আজকে কি হলো, তারা কোথায় সব? হোয়াট ইজ স্যার দিস খুব স্টুডেন্টস? বেশি তোমরা নেই তো স্যার, 36 আছে। হাউ 36 স্টুডেন্টস, আমি স্টার্টই তো করলাম 60 স্টুডেন্টস নিয়ে। আচ্ছা আমি এইগুলো কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে জানো তো, যখন তোমরা এই মানে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কি, ক্লাসের ফার্স্টে দেখা হয় আর শুভ ক্লাসের স্যার লাস্টে দেখা বলেছেন হয়। অনেকবার স্যার, কেউ শোনে না। যাই হোক, আই এম টেলিং ইউ ওয়ান্স মোর, এবং একাডেমিক কাউন্সিল থেকেও আমরা এরকম একটা ইয়ে পাঠিয়ে দেবো যে অ্যাটেন্ডেন্স যেটা হবে ফার্স্টের, মানে আমরা টাইম টু টাইম চেক করব। 5 মিনিটস ক্লাস স্টার্ট হওয়ার 5 মিনিটস পরে, ক্লাস শেষ হওয়ার 5 মিনিটস আগে, তার মিডিলে একবার, তখন আমরা অ্যানালাইজ করে যদি দেখি যে দেয়ার উইল বি সাম স্টুডেন্টস যারা এরকম ক্লাস না করে ইয়ে করছে, উইল টেক নেসেসারি স্টেপস। লিসেন ভেরি কেয়ারফুলি স্টুডেন্টস, মানে আমরা তোমাদের জন্য সব সময় আছি, বাট আমরা কিছু কিছু জায়গাতে তোমাকে এই জিনিসগুলো অ্যালাউ করতে পারি না। একটা ক্লাসের স্টার্টিং এ যখন আমি দেখছি 60 জন স্টুডেন্টস বা 65 স্টুডেন্টস, এন্ডিং এ এসে দেখছি আমি 37 স্টুডেন্টস আর দেয়ার, তাহলে তো কোনো মানে হচ্ছে না, তাই না? তো তোমাদের সবাইকেই বলবো, যারা করছো তাদেরকে আমি কিছু বলছি না, ঠিক আছে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ বা ডোন্ট মাইন্ড, কিন্তু আই এম টেলিং অল দ্য আদার্স যারা এই জিনিসগুলো ধরো করছো, যে ক্লাসে স্টার্টে শুরু করছো লাস্টে থাকছো না, এই জিনিসগুলো কিন্তু আমি এখন থেকে মেজার করতে পারছি, এবং প্লিজ আমি রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো কিন্তু করবে না কেউ। আচ্ছা আমরা আবার আমাদের পড়ায় চলে আসি, অন্য কেউ একজন একটু পড়ে নাও এইটা, তারপরে আমি এবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা যারা পড়েনি তারা পড়ুক স্যার। হ্যাঁ হ্যাঁ পড়ুক পড়ুক, সবার একটু মানে সবাইকে এগিয়ে আসতে হবে না? स्टार्ट करें Yes, सर। হ্যাঁ 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 প্লিজ স্টার্ট করো। হাউ টু How ফ্রেম to frame কোয়েশ্চেন। questions. হ্যাঁ Forming close-ended questions. We can form close-ended question by adding helping verb called auxiliary verbs like be, do, and have. These convey additional information such as time and mood. Beside these, there are other auxiliary verbs called modal verbs such as can, may, should, which show possibilities or necessity. One method of forming close-ended questions is to take a sentence without the above words and place such words before the subject. For example, the sentence "I like it" can be changed into a close-ended question by adding the word "do" before the subject
I. This creates the close-ended questions. Do I like it? Read aloud the ওকে other ওকে ওকে examples. আচ্ছা, নাও এবার আমি কি করছি, তোমাদের এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। আই থিঙ্ক তোমাদের ভাবটা আর একটু ভালো করে করাতে হবে। তো নেক্সট ক্লাসে আই উইল ডিসকাস ভার্বস, অনলি ভার্বস, ঠিক আছে? ম্যাডাম তো ধরুন মানে ধরো পার্টস অফ স্পিচটা তোমাদের করিয়ে দিয়েছেন, তাও আমি স্পেশালি শুধুমাত্র এই ভার্বসটা তোমাদের আমি নেক্সট ক্লাসে আর কি বোঝাবো, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমাদের এই পোর্শনটাও যেহেতু ভার্ব রয়েছে, ওই জন্য তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে ভার্বটা। আচ্ছা, এইবার আমি বলছি কি বলছে এখানে অ্যাকচুয়ালি, যে এই যে কোয়েশ্চেনটা আমি ফ্রেম করছি, কোয়েশ্চেন ফ্রেম করার সময়ে আমাকে কিছু কিছু জিনিস নিতে হবে, ডেকে আনতে হবে। হেল্পিং ভার্বস গুলোকে আমি নিয়ে আসবো সেখানে, যেগুলো অক্সিলারি ভার্বস, ঠিক আছে? বি ভার্বস গুলো যেগুলো হেল্পিং ভার্বস, এগুলো সব আসবে। এবার কি বলছে এখানে, বি, ডু, হ্যাভ, এই যে জিনিসগুলো বা এই যে ওয়ার্ড গুলো আমি ইউজ করছি, এই ওয়ার্ড গুলো কি করে তোমাকে কিছু অ্যাডিশনাল যে ইনফরমেশন তুমি চাইছো সেই জিনিসটা কিন্তু তোমাকে জানায়। কি বলছে, তোমার টাইম এবং মুড কি আছে সেটা তোমাকে জানিয়ে দেয়। ধরো যখনই তুমি বি ভার্ব ইউজ করছো, তোমাকে অ্যামিজ আর ওয়াজ আর হ্যাঁ শ্যাল উইল এগুলো ইউজ করতে হচ্ছে। তার মানে কি, কোনো কাজ সেটা প্রেজেন্ট ফর্মে মানে প্রেজেন্ট টাইমে হচ্ছে না পাস্ট টাইমে হয়েছিল, ইন ফিউচারে হবে, সেটা সম্পর্কে একটা নলেজ চলে আসছে। তার মানে টাইমটা ওখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে কি, এছাড়াও বিভিন্ন হ্যাঁ বিভিন্ন ব্যাপার বা ইনফরমেশন যেগুলো তোমার চাই সেগুলো কিন্তু তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। এরপরে কি বলছে, বিসাইড দিস দেয়ার আর আদার অক্সিলারি ভার্বস কল্ড মোডাল ভার্বস, মানে মোডাল অক্সিলারি যেগুলোকে বলা হয়, সেই মোডাল অক্সিলারি গুলো মানে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ঠিক আছে, অট, এগুলো কিন্তু সবই হচ্ছে তোমার মোডাল অক্সিলারিজ, ঠিক আছে? এবার এই মোডাল অক্সিলারি Yes. গুলো ইউজ করো, হ্যাঁ এই মোডাল অক্সিলারি গুলো ইউজ করেও কিন্তু তোমরা এখানে বিভিন্ন কোয়েশ্চেন আস্ক করতে পারো। এইবার তোমরা কি কেউ ওই কনজুগেশন করেছো, কনজুগেশন? হ্যাঁ স্যার, পড়েছিলাম আগে, ভুলে মানে ঠিকমতো মনে নেই। হ্যাঁ, কনজুগেশন, হোয়াট ইজ কনজুগেশন? কনজুগেশন মানে কি, একটা সেন্টেন্সকেই আমি বিভিন্ন রকম মানে একটা ফরম্যাট আমি পেলাম সেন্টেন্সের, সেটাকে আমি বাকি 5টা ফরম্যাটে তৈরি করব। এবং কনজুগেশন যেটা হয় 6টা সেন্টেন্স থাকে। ধরো আই লাইক টি, এই একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হলো, বললো কনজুগেশন করে দেখো। এই যে আই লাইক টি যে সেন্টেন্সটা তুমি উচ্চারণ করছো, এটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরেই যখন আসে কি, আই ডু নট লাইক বা আই ডোন্ট লাইক টি, এটা কিন্তু অ্যাসার্টিভ নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ, তারপরে বলছে কি, ডু আই লাইক টি, এই যে ডু নটটা Assertive ইউজ করলাম, ওই ডুটা আগে চলে আসলো। হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ না, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ঠিক আছে? ও আচ্ছা। আফটার দ্যাট যেটা আসছে বলা হচ্ছে ডু আই নট লাইক টি। এবার এই ডু আই নটটাকে আমরা অনেক সময় কি লিখি, ডোন্ট আই লাইক টি, এটাও কিন্তু মানে হয়, ঠিক আছে? তো তখন আমরা তখন এটা কি হচ্ছে, ইন্টারোগেটিভ নেগেটিভ। আফটার দ্যাট কি আসছে, যে ওয়াই ডু আই লাইক টি, আমি কেন চা পছন্দ করি। আবার আরেকটা কি আসছে, ওয়াই ডু আই নট লাইক টি, আমি কেন চা পছন্দ করি না। এই লাস্টে দুটো হচ্ছে কি তোমার ডব্লিউএইচ অ্যাফার্মেটিভ আর ডব্লিউএইচ নেগেটিভ। তো এই জিনিসগুলোকে বলা হয় কনজুগেশন। তো কনজুগেশন কি, টেন্স যখন তুমি 12টা টেন্স পুরোপুরি জানবে, ঠিক আছে, তারপরেই কিন্তু তোমাকে এই 12টা টেন্সের ইমপ্লিমেন্টেশন হিসেবে তোমাকে কনজুগেশনটা জানতে হবে। কনজুগেশনটা জানলে কি হচ্ছে, তুমি কিন্তু ইজিলি কোশ্চেন করতে পারছো। তো সো আমি মানে যেহেতু ম্যাডাম পড়াচ্ছেন টেন্সটা, ওই জন্য আমি কনজুগেশনের ব্যাপারটা এখনো আসছি না, যেহেতু ভাবটা আমার জন্য এখন এসেনশিয়াল। নেক্সট ক্লাসে আমি ভাব নিয়ে তোমাদের পড়াবো, ঠিক আছে? আর এই জায়গাটা আরেকটু বলে দিই, যে এইখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো বলছে কি, যে for example the sentence I like it can be changed into a close ended question by adding the word do before the subject I. This creates the close ended question do I like it. বাট তুমি যখন করছো, তুমি তো ডু আই লাইক ইট করছো না, তখন তুমি করছো ডু লাইক ইট। সাপোজ আমি যখন তোমাকে কোয়েশ্চেন কি করছি, যে ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, তখন তুমি বলছো ইয়েস বা নো। যে বুঝতে পারছো সে বলছে ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড, অতটা বলছো না, শুধু ইয়েস বলে থেমে যাচ্ছ। আর যে বলছো যে না আমি বুঝতে পারলাম না, সে বলছো কি নো আই ডোন্ট। তো তার মানে কি, এখানে কিন্তু তোমার কোয়েশ্চেন ফ্রেম করাটা খুব ইজি এবং এসেনশিয়াল থিং। এবার অনেকে হয়তো বুঝতে পারো না যে কিভাবে তাহলে কোয়েশ্চেনটা আস্ক করি। তোমাকে সবসময় জানবে যে কোয়েশ্চেন
যত ইজিলি জিজ্ঞেস করবে তোমার অ্যান্সারটা তত ইজিলি তুমি বুঝতে পারবে। ইজি কোশ্চেন্স এর সবসময় ইজি অ্যান্সার থাকে, ঠিক আছে? কারণ কি কোশ্চেনটা যখনই তোমার ডিফিকাল্ট হয়ে যাবে তোমার অ্যান্সারটাও এমন ভাবে তুমি পাবে সেটাও কিন্তু একটা ডিফিকাল্ট ওয়েতে তুমি অ্যান্সার পাবে। তুমি নিজে করে দেখো, তুমি এই যে আমাদের এই যে বললাম যে এই যে বিয়েগুলো আছে, সিরি আছে, ঠিক আছে, অ্যালেক্সা আছে, এদেরকে জিজ্ঞেস করে দেখো একটা ইজি কোশ্চেন, দেখবে ইজিলি অ্যান্সার দিয়ে দিচ্ছে। বাট এটা ডিফিকাল্ট কোশ্চেন যখনই জিজ্ঞেস করবে ডিফারেন্ট টাইপস এর কোশ্চেন, তখন কিন্তু ওরা মানে অন্যরকম অ্যান্সার দেবে, বা ওরা যে কোনো সাইট খুলে দেবে, বলবে যে প্লিজ ভিজিট দিস সাইট, তাই তো? সো আমাদের এটা মাথায় রাখতে হবে যে যে জিনিসটা সম্পর্কে আমি জানতে চাইছি আমার যেন যে কোয়েশ্চেনটা আমি আস্ক করছি যেন সেটা রিলেটেডই হয়। তুমি ধরো সাপোজ তুমি হয়তো মিল্ক ভালো খাও না, তোমার দুধ খেতে ভালো লাগে না, ঠিক আছে? এইবার তুমি তো মানে মা দুধ নিয়ে আসছে, তুমি বলছো যে আমি আমি চা খেতে ভালোবাসি না, এটা বললে তো হবে না কাকু, তোমাকে তো এটা মানে বলতে হবে যে আমি দুধ দুধ খেতে ভালোবাসি না, এটা আমি খাবো না। এই ব্যাপারগুলোই হচ্ছে ব্যাপার, যে তুমি যে জিনিসটা চাইছো, তোমার যে নিডসটা আছে সেই নিডসটা যখন তুমি ফুলফিল করতে চাইবে, অ্যাকর্ডিং টু নিডস তোমাকে কিন্তু ডিসিশন মেকিং করে এবং সেই জিনিসটা সম্পর্কে জানতে হবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো? Yes. আচ্ছা, তো এখানে কিছু ক্লোজ এন্ডেড কোশ্চেন বলেছে টেবিল 1.27 এ। ক্লোজ এন্ডেড কোশ্চেন গুলো দেখো, সেন্টেন্সটা দেখো কি বলছে, দে টক অন দা ফোন এভরিডে। এটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সে কি আছে, দে টক অন দা ফোন এভরিডে, মানে তারা ফোনে প্রত্যেকদিন কথা বলে। তুমি একটা ডু বসিয়ে দিলে, ডু দে টক অন দা ফোন এভরিডে, এটা ডু ইউজ করে কিন্তু তুই একটা কোশ্চেন বানিয়ে ফেলতে পারি। তারপরটা দেখো যে ইউ শেয়ার ইউর লাঞ্চ উইথ ফ্রেন্ডস, বলছে কুড ইউ শেয়ার ইউর লাঞ্চ উইথ ইউর ফ্রেন্ডস। তার মানে কি তুমি কি তোমার লাঞ্চটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পেরেছিলে? তো তার মানে কি দিজ আর ডিফারেন্ট ফর্মস অফ ফ্রেমিং কোয়েশ্চেন, মানে এইভাবে কিন্তু বিভিন্ন ফর্মে তুমি ফ্রেম করতে পারো কোয়েশ্চেন। আর লাস্টে আজকে এইটা অবধি পড়িয়ে শেষ করে দিচ্ছি, মানে পেজ নাম্বার 54 এর লাস্টটা অবধি, ঠিক আছে? 55 থেকে আবার কালকে শুরু করবো, মানে নেক্সট ক্লাসে শুরু করব। কি বলছে যে প্লিজ নোট দিস হেল্পিং ভার্ব চেঞ্জেস based on the subject but the main verb remains unchanged। এবার ভালো করে বোঝে যে হেল্পিং ভার্ব গুলো আমরা মানে ইউজ করছি সেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হচ্ছে, কিন্তু মেইন ভার্ব কিন্তু আনচেঞ্জ থাকছে। Yes. কেন থাকছে? এই যে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। ফর এক্সাম্পল, ইন দ্য সেন্টেন্স and the questions below the main verb cook remains unchanged but the auxiliary verb do changes based on the subject। এটা আমরা সবাই জানি যে মেইন ভার্বের কোনো চেঞ্জ মানে সবসময় হয় না যদি সেখানে একটা ধরো অন্য ভাব থাকে। এই যে কুড আছে বলেই কিন্তু আমি ওখানে আর একটা পাস্ট টেন্স ঢোকাতে পারলাম না। এই যে উপরে Already সেন্টেন্সে যেটা ইউজ করলাম, put করে দিই। হ্যাঁ কুকটাই তো মানে কুডটাই তো তোমার পাস্ট ফর্ম, তাই না? ক্যানের Yes. পাস্ট ফর্মই তো কুড। যেমন শ্যালের যেমন পাস্ট ফর্ম হচ্ছে শুড, Should, মেয়ের পাস্ট will, ফর্ম হচ্ছে মাইট। might. হ্যাঁ, এবার যখনই আমি এইগুলো ইউজ করছি, বাট এইগুলো তো পাস্ট ফর্ম যেমন একদিকে, অন্যদিকে তো আবার এগুলো তোমার ভার্ব মানে মোডাল অক্সিলারি ভার্ব, তাই তো? Yes. এই জন্য যেহেতু এরা অলরেডি পাস্ট ফর্মে আছে, ওই জন্য তোমাকে আর ওই সেন্টেন্সের মধ্যে অন্য কোনো পাস্ট আনতে হচ্ছে না। তো এইটাই এখানে মেনশন করেছি। তো এই ফরম্যাট গুলো আমাদের একটু ক্লিয়ারলি বুঝতে হবে। এবার দেখো, জানো তো কি, একটা ব্ল্যাক বোর্ডে যতক্ষণ না আপনি করে দেখাবো বা একটা হোয়াইট বোর্ডে তোমাদের এগুলো করে না দেখাবো ততক্ষণ না বুঝতে একটু অসুবিধা হবে, আমি জানি। বাট এই টাইমটা একটু ডিস্টার্বিং টাইম, বাট অনেকটাই মানে এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সিনিয়ররাও আস্তে আস্তে কলেজে আসা শুরু করছে, বিকজ যেহেতু সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ার থেকে তোদের প্র্যাকটিক্যাল বা ল্যাব ক্লাসেস গুলো হচ্ছে। আচ্ছা, তোমাদের ল্যাব ক্লাস গুলো মোটামুটি কিছু হয়েছে বা মানে কমপ্লিট সব সাবজেক্টের ফর ফার্স্ট ইয়ার সিলেবাস ফলো করে? হচ্ছে স্যার, মানে অনেক মানে যেরকম কেমিস্ট্রিতে মানে অলমোস্ট কমপ্লিট, ফিজিক্সে বাকি আছে একটু। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, নো প্রবলেম। তোমরা তাহলে ঠিকঠাক করে করো। নেক্সট ক্লাস তো 150 থেকে আছে মোস্ট প্রবাবলি। ইয়েস, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, তাহলে এই অবধি Thank you, থাকলো। sir. নেক্সট দিন আমরা এই পেজ নাম্বার 55 থেকে নেক্সট দিন আমরা স্টার্ট করবো যে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স আর হেল্পিং ভার্বস। বিকজ এই জিনিসটা জানানোর আগে একটু ভাবটা নিয়ে এবং ওই কিছু কনজুগেশনের ফরম্যাট নিয়ে আমাদের একটু ডিসকাস করার আছে। এই যে 12টা আমরা টেন্স যেটা শিখেছি, হ্যাঁ, তোমাদের যে 12টা টেন্স শেখানো হয়েছে, প্রত্যেকটা টেন্সের এরকম 6টা করে কনজুগেশন আছে। ওই এক্সাম্পলস গুলো আমি যখন কনজুগেশন ফর্মে ফেলে দেবো, দেখবে প্রত্যেকটা থেকে দুটো দুটো করে বাদ যাবে।
মানে 24টা বাদ যাবে, বাকি যেটা তোমার থাকছে, হ্যাঁ, তোমার এই 6 ইন্টু 6 না 4 ইন্টু 12 মানে 48টা কোয়েশ্চেন ফরম্যাট তুমি ওখান থেকে পেয়ে যাচ্ছ। তুমি টাইম টু টাইম ওর মধ্যে দিয়ে যে কোনো একটা ইউজ করলে কিন্তু তোমার কোয়েশ্চেন পেয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you so much, sir. Thank you, sir.